আশা করিনি। আমি আসলে ওখানে যাওয়ার পরে একজন মাকে পেয়েছি, যে মায়ের ভালোবাসা তো কখনো দেখি নাই। একজন শাশুড়ি মা হতে পারে, মানে এক বড় ভাইয়ের মাধ্যমে আমার হাজবেন্ড যিনি, ওনার সাথে পরিচয়, উনি আমাকে ওই বড় ভাইয়ের সঙ্গে দেখে আর কি। তো ডিরেক্ট প্রপোজাল দিছে যে আমি ওকে বিয়ে করব। আচ্ছা আচ্ছা। এখন তো আমার আজিজুলে আমি ভর্তি হয়ে আপনার হচ্ছে 2 বছর 2.5 বছর আমার অলরেডি হয়ে গেছে। তো তখন যে 14 সালে যখন আমার এই যে হুট করে হয়ে বিয়ে হয়ে গেল, আমার তো দেখা গেছে যতটুকু পেরেছি আমি ততটুকু সবার জন্য একটু একটু করে করার চেষ্টা করেছি আমি ওই সময়টাতে। তো যাই হোক, চাকরি করতে করতে হুট করে মানে আমি যেহেতু রোভার স্কাউট স্টুডেন্ট ছিলাম, আমি একজন রোভারও। আচ্ছা আচ্ছা। আমি একজন রোভারও। তো ওইখান থেকে আমার এক বড় ভাইয়ের মাধ্যমে আমার হাজবেন্ড যিনি, ওনার সাথে পরিচয়, উনি আমাকে ওই বড় ভাইয়ের সঙ্গে দেখে আর কি কলেজে। দেখার পরে উনি বলে যে ওই ভাইয়া বলছে যে ওর অনেক কাহিনী, ও অনেক দুঃখ কষ্ট করে হয়েছে, তো ডিরেক্ট প্রপোজাল দিছে যে আমি ওকে বিয়ে করব। আচ্ছা আচ্ছা। আমার সেই ভাইয়াকে প্রপোজাল দিছে যে আমি ওকে বিয়ে করব। আমার হাজবেন্ড অ্যাকাউন্টিং অনার্স মাস্টার, সেও একজন উদ্যোক্তা এবং অনেক ভালো মনের একজন মানুষ। আপনি পড়াশোনা কি থেমে দিলেন না? না, পড়াশোনা চালিয়েছি। তখন বিয়ে যখন করি 14 সালে, তখন তো আমার আজিজুলে আমি ভর্তি হয়ে আপনার হচ্ছে 2 বছর 2.5 বছর আমার অলরেডি হয়ে গেছে। তো তখন যে 14 সালে যখন আমার এই যে হুট করে হয়ে বিয়ে হয়ে গেল, আমাকে কিন্তু আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির কেউ দেখতেও আসেনি। মানে ওখানেও বৈষম্য? হ্যাঁ, না না না, ওই বৈষম্য না, দেখতে আসেনি। শুধুমাত্র আমার হাজবেন্ডের কথাতে। হ্যাঁ, আমার যে শাশুড়ি মা ছিলেন, আমার হাজবেন্ডকে অনেক করতো। সে বড় ছেলে, ওরা 3 ভাই, কোনো বোন নাই। মানে আমাকে এতটা রেসপেক্ট দিবে আমি এটা কখনোই আশা করিনি। আমি আসলে ওখানে যাওয়ার পরে একজন মাকে পেয়েছি, যে মায়ের ভালোবাসা তো কখনো দেখি নাই। একজন শাশুড়ি মা হতে পারে, মানে আমিও তাকে অনেক ভালোবেসেছি, যেহেতু আমার মা নেই। তো আমাদের বিয়ে হওয়ার পরে আস্তে আস্তে ও হচ্ছে, তখন ওর চাকরি ছিল না, তখন সে মাস্টার্স কমপ্লিট করেছে। ওই অবস্থাতেই আমাকে বিয়ে করে, যেহেতু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তার অনেক ভালো ছিল। এখনো নিজের মা বেঁচে আছে না? হ্যাঁ, বেঁচে আছে। কিন্তু মানে মেইন বিষয় আপনার খবরই রাখতো না আর কি? না, রাখে না, এখনো খবর রাখে না তিনি। এখনো কেন রাখে না? রাখে না। মাঝখানে তার একটা প্রবলেম হয়েছিল, সে আমার বোনের বাসায় এখানে জলসুরিতলা ছিল। আমি আফসানা, মানে আমি তার মেয়ে, আমি তার সন্তান, আমি তাকে দেখেছি। মাশাআল্লাহ, সুযোগ পেয়েছেন আপনি? হ্যাঁ, আমি তাকে দেখেছি। হ্যাঁ, করেছি, এবং এখনো যদি কখনো সুযোগ আসে আমি করব। কারণ তিনি আমার মা, তিনি আমাকে জন্ম দিয়েছে। তিনি আমার সাথে ভুল করলেও আমি তার সাথে ভুল করতে পারি না। আপনার মায়ের সাথে আপনার এই দ্বন্দ্বটা কিসের? মানে মায়ের কোনো দ্বন্দ্ব নেই। মায়ের এই মেন্টালিটি কেন হলো যে আপনাকে দেখতে? আমি জানি না, আই ডোন্ট নো। আসলে উনি গ্রামের মানুষ, তো উনি ভাবে হয়তো যে মানে মেয়ে হওয়ার কারণে এরকম মনে হচ্ছে কিছুটা। মেয়ে হওয়ার কারণে কিনা তা জানি না, তারও তো এখন ছেলে মেয়ে দুজনই আছেন না। উনি ভাবেন যে মেয়ের সাথে সম্পর্ক রাখলে বা করলে মানে আমার কাছে চলে আসতে হবে, বিষয়টা এরকম। কিন্তু শুরু থেকেই উনি ভুল। তখন কিন্তু ওনার অনেক মানে ছিল, তিনি চাইলেও বছরে একটা জামা আমাকে দিতে পারতো, মানে অনেক কিছু সে করতে পারতো। ফর্ম ফিল আপের সময় আমি আমার আম্মাকেও বলেছিলাম ফোন দিয়ে। তো তখন শুনেছিলাম যে আমার ওই ওনার যে হাজবেন্ড তিনি বিদেশ থেকে এসেছে। তো তখন আমি ভাবলাম যে আমি তো মানে তাও মা আরেকজনের সঙ্গে বিয়ে বসেছে। হ্যাঁ, আর আপনার সৎমার সাথে আপনি থেকেছেন? জি জি, সৎমা চাচা ফুবুদের সাথে ছিলাম। তার মানে মা আর আরেকজনের এখন হলো মিসেস? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, আমার বাবাও বিয়ে করেছেন, উনিও বিয়ে করেছেন। তো যাই হোক, তো ওই সময় আমার মাকেও ফর্ম ফিল আপের টাকার কথা বলেছিলাম, তো আসলে মা দেননি। আমাকে বললো বিদেশ থেকে তো তোমার জন্য যে বিদেশি কলব আছে। তো আমি বললাম যে আমি আসলে কলব কি করব, মানে মাথায় দেওয়ার কলব, শ্যাম্পু না। বুঝতে পেরেছি, শ্যাম্পু না, কলব। তো আমি বললাম যে আমার একটু লাগলো যে কলব, আমার মা বিদেশ থেকে আসছে, চুরি করে একটা শ্যাম্পু তো আমাকে দিতে পারতো। দিতে চাইলেও ভাইয়া, এখন আমাদের একটা সংসার হচ্ছে, যদিও আমার হাজবেন্ড এরকম না। আমার হাজবেন্ড এরকম না। আমাদের তখন জলসুরিতলা কাচ্চির দোকান ছিল,
আমাদের বগুড়া হোমশেপ নামে একটা কাচির দোকান ছিল আমাদের ছোট্ট জলসরি তলায়। তো সেখানে যখন আমার মা এখানে জলসরি তলায় আসছিল একটা প্রবলেমের কারণে হাজবেন্ডের সঙ্গে, তো যাই হোক আমার হাজবেন্ড কিন্তু তখন ওই মেন্টালিটির না, একটু দোকানে বেচা বেশি হলেই বলতে এই তোমার তোমার আম্মা এখানে আছে, দেখো কি খাচ্ছে না খাচ্ছে, দাঁড়াটা মাছ কিনে দিয়ে আসো। তাহলে তার মেন্টালিটিটা কিরকম, অথচ সে কিন্তু জামাই হিসেবে কখনো শ্বশুর বাড়িরই পায় নাই। এই যে মহা সফলতার পিছনে আপনি ছুটছেন এবং সফল হয়েছেন, আমরা বলি 2,500 কেজি প্রতি মাসে আচার বিক্রি করছেন, জি সেটা দেশে এবং দেশের বাইরে। আমরা আসলে কত টাকা ইনকাম হয় প্রিয় দর্শক এটা আমরা বলছি না, তবে অবশ্যই অনেক বেশি। এবং 15 জন তার এখন কর্মচারী, যেখানে তিনি তাদের প্রতি মাসে বেতন দেন প্রায় 1.5 লাখের উপর। এই যাত্রাটা কবে থেকে শুরু হলো আপনার? হ্যাঁ জি ভাইয়া, এটা আসলে আমি কিন্তু এই ব্যবসাটার আসার আগে যখন প্রথম দ্বিতীয় কিনা জানি না ভাইয়া, আমি শুরু করেছি 2017 সালে। 17 সালে শুরু করেছি। আসলে বিষয়টা ভাইয়া, হ্যাঁ প্রথম দ্বিতীয় বলতে কিছু নাই ভাইয়া, একই প্রোডাক্ট নিয়ে আমরা 100 জন কাজ করব। রাইট। আমাদের মধ্যে সম্পর্কটা হবে এইরকম, একে অপরের পরিপূরক, এরকম না। তবে হ্যাঁ, আমাদের নিজেদের মধ্যে যেরকম ঝামেলা বাঁধে, আমিও বলি আমাদের বিজনেসের ক্ষেত্রে বলেন, উদ্যোক্তাদের ক্ষেত্রে বলেন, আজকে উদ্যোক্তা আপুদের জন্য একটা মেসেজ, যারা সবসময় আমাকে বুলিংয়ে রাখেন, যারা সবসময় আমাকে করেন, মানে সমালোচনায় রাখেন, একটা মেসেজ বলি, আপু আমি আসলে ওই রকম না, আপনারা যেমনটা দেখেন সেরকম না। আসলে আমরা যদি একটা ছাদের নিচে থাকতে পারি, তাহলে আমাদেরকে পৃথিবীর কোনো শক্তিই নাই যে বাহিরের কেউ এসে আমাদের উপরে মানে দিবে আর কি। উদ্যোক্তাদের জন্য ভালো মেসেজ। হ্যাঁ, এমন না যে একজন উদ্যোক্তা উঠছে তাকে কিভাবে টেনে নামাবো, এটা আমাদের মানে নারীদের তো হতেই পারে না। যদিও নারীদের এমনি হয়, কিন্তু উদ্যোক্তাদের মেন্টালিটি এরকম হওয়া উচিত না। রাইট। টোটাল কর্মচারী প্রায় 15 জন, জি, যাদের 1.5 লাখের উপর বেতন দিতে হয়। এখন আপনি কেমন আছেন? এখন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আমার আরো একটু কিছু স্বপ্ন আছে এবং আমি মনে করছি যে আমার আরো অনেক কিছু জানার আছে, আরো অনেক কিছু শেখার আছে, আমাকে আরো চেষ্টা করতে হবে। মানুষের দুঃখ দেখলে আপনার কেমন লাগে? কষ্টের মানুষগুলো দেখলে কেমন লাগে? কষ্টের মানুষগুলো দেখলে আসলে স্বাভাবিক, অবশ্যই খারাপ লাগার বিষয় থাকে। তো আমার যতটুকু সাধ্য থাকে আমি তাদের পাশে অর্থ দিয়ে না হলেও আমি তাদের পাশে থাকার চেষ্টা করি। যেহেতু আমার একটা সংগঠন আছে ভাইয়া, নারী শক্তি, আমি আগেই বলেছি। আমরা জানি যে আপনার দ্বারা অনেক কিছু হবে, কারণ যেহেতু জীবনের প্রত্যেকটা আপনার রন্ধে রন্ধে শুধু গল্প আর সংগ্রাম আছে। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে যতটুকু জানলাম এটা কিন্তু আছে। আসলে নতুন উদ্যোক্তা যারা হবার চাচ্ছে, যারা জাস্ট আমি তাদের জন্য কিছু কথা জানতে চাই। নতুন আপনি বলেছেন, হ্যাঁ, নতুন উদ্যোক্তাদের জন্য ওই একটাই মেসেজ ভাইয়া, নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস রাখতে হবে, কনফিডেন্স লেভেলটা কখনো নড়চড় করতে দেওয়া যাবে না, এবং সৎ থাকতে হবে। এক কথা সৎ থাকতে হবে। যে যাই বলুক, আমি যদি পরিশ্রম করি ভাইয়া, দুনিয়ার সবাই বেইমানি করলেও উপরওয়ালা এবং পরিশ্রমের ঘাম আমার সাথে কখনো বেইমানি করবে না, যেটার প্রমাণ আজকে আমি আফসানা। প্রিয় দর্শক, আসলে আফসানা নীরা আপু আমার স্টুডিওতে ছিলেন। এটা শুধু একটা গল্প না, এটা মনে হচ্ছে একটা হিস্ট্রি। এটা আসলে একজন প্রেজেন্টার হিসেবে আমি নিজেকে কতটা ভাগ্যবান মনে করছি। তার এই দীর্ঘ সময়ে প্রোগ্রামের যত কথা এসেছে, এটা কি কল্পনা করা যায়? যে সময় মায়ের আদর পাওয়ার কথা ছিল, মা তাকে ছেড়ে অন্যত্র চলে গেছে। সৎ মায়ের সব সময় সৎ মায়ের সাথে তার সৎ মা তাকে যে চোখে দেখেছে, আপনার প্রোগ্রামে শুনেছেন। এত সংগ্রাম, যে মানুষ, যে মেয়েটা কোনো দিন নিজের টাকা না থাকার কারণে রিস্কায় চড়তে পারেনি, ছিঁড়া জুতা পরেছে, এবং সবচেয়ে স্ট্রেঞ্জ একটা বিষয়, অদ্ভুত, আমরা বলবো না যে আসলে খাতা কিনতে পারেনি, পোস্টারের অপোজিট পাশে লিখে পড়াশোনা সে চালিয়ে গেছে। এবং তারপরে আসলে যখন বুঝতে শিখেছে, তখন থেকেই কিভাবে নিজেকে সফল করা যায়, এই সফলতার পিছনে ছুটেছেন। আজকে টাকার অভাবে জুতো না কেনা, বই না কেনা, কলম না কেনা, খাতা না কেনার পাড়া মেয়েটাই আজকে 15 জন মানুষের রুটি এবং রুজির ব্যবস্থা করে দিচ্ছে আল্লাহ তাআলার রহমতে। এবং তিনি আজকে যে ইনকাম করছে, এটা আসলে চোখে ধরার মতো।
প্রতি মাসে 2.5 থেকে 3,000 গরুর আচার, মাংসের আচার থেকে শুরু করে অন্য আচার। আমরা বলেছি যে 1 কেজি আচারের দাম উনি বলেছে 1500 টাকা, আরো অনেক আচার দামি হতে পারে। তাহলে আসলে সে এখন কেমন আছে? তো এরকম নিরালাই আমাদের সমাজে লাখো মেয়েদের জন্য, ছেলেদের জন্য অবশ্যই আলো এবং পথ প্রদর্শক। প্রিয় দর্শক, আবারও এরকম কোনো সংগ্রামী নারী, সংগ্রামী কোনো ব্যক্তি, তাদের নিয়ে আমরা আমাদের গল্প কথায় এরকম আয়োজন করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।